নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। আর ট্রাইব টিভিতে 7টা মানেই স্পেশাল শো রয়েছে। আমি অঞ্জন আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে ট্রাইব টিভিতে স্বাগত। মূলত আজকের বিষয় 5 রাজ্যে একযোগে ভোট এবং সেই ভোটের কোন দিকে কে করবে বাজিমাত তাই জানার চেষ্টা করব 1 ঘন্টা জুড়ে। ভোট যে বিষয়ের উপর নির্ভর করে প্রত্যেকটি মানুষের পরবর্তী ভবিষ্যৎ নির্ভর করে। তার কারণ আমরা বারবার এই কথাটি বলি, তার কারণ এই আঙুলের ছাপ দিয়ে মানুষ তার প্রতিনিধিকে নির্বাচন করেন এবং এই নির্বাচন কতটা সঠিক হয় কতটা ভুল হয় সেটা 5 বছর ধরে মানুষ অ্যানালিসিস করে, রাজনৈতিকবিদরা অ্যানালিসিস করে, সংবাদ মাধ্যম অ্যানালিসিস করে। মূলত ভোট ঘিরে যে কথা বারবার করে উঠে আসে, ভোট যাবতীয় রিলেটেড বিষয়গুলো, মূলত ইন্ডিয়ান কনস্টিটিউশনে দুটো পার্টে ভোট হয়। একটা ডিরেক্ট সিস্টেমে ভোট হয়, একটা ইনডিরেক্ট সিস্টেমে ভোট হয়। আজকে ইনডিরেক্ট সিস্টেমের ভোটের দিকে আমরা যাব না, আমরা ডিরেক্ট সিস্টেমের ভোটের দিকে যাব, যা কিনা 1909 সালে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়। ডিরেক্ট সিস্টেম ভোটের ক্ষেত্রে কি হয় সেটা আগে জানাটা খুব দরকারি। ইন্ডিয়ান ভোটার্স যারা ভোট দেয় তাদের থেকে একেবারে স্টেট লেজিসলেচার, সেখান থেকে লোকসভা এবং পরবর্তীকালে কোন মানুষ তাকে জননেতা হিসেবে বাছাই করবে সেটা মানুষের উপর নির্ভর করে। এবং এই 5 রাজ্য, যেই 5 রাজ্য নিয়ে কথা হচ্ছে, মূলত রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, এই 5 রাজ্যে মূলত ভোট। এবং কোন সময় কোন ভোট এবং তার আগে পূর্ববর্তী সিএম কে ছিলেন এবং আজ সিএম কে, সেই সব বিষয় নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন আগে দেখে নেব, তারপর মূল শোতে ঢুকছি। দেখাবো প্রতিবেদন। সোমবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা গিয়েছে একে অপরকে নিশানা করা। তবে দলের সদর দপ্তরেও বিধায়ক কিংবা নেতাদের ভিড় লক্ষ্য করা যায়। কোনো বিধায়ক কিংবা দলের নেতাদের বিরুদ্ধে নালিশের পাশাপাশি নিজেদের প্রার্থীর সুপারিশও করছেন। দলের ছোট বড় মাঝারি নেতাদের হাতে ধরিয়ে দিচ্ছেন তাদের প্রোফাইল। দিল্লিতে দপ্তরে থাকা নেতারা কাউকে নিরাশ করছেন না, তাদের দেওয়া কাগজপত্র হাতে তুলে নিচ্ছেন। কংগ্রেসের এক নেতার কথায় সবচেয়ে বেশি লোকজন আসছেন রাজস্থান এবং মধ্যপ্রদেশ থেকে। কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী চূড়ান্ত করে, সেসব জেনেও টিকিট প্রত্যাশীরা দপ্তরে ভিড় জমাচ্ছেন। এদিকে ভোট ঘোষণা হওয়ার পরেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে 5 রাজ্যে। ভোটমুখী রাজ্যে প্রচারে জোর দিয়েছে কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। মধ্যপ্রদেশের রাহুল গান্ধী জনসভা করেন। একই দিনে তেলেঙ্গানার আদিলাবাদে জনসভা করেন বিজেপি নেতা অমিত শাহ। তেলেঙ্গানায় গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেকেন্দ্রাবাদের ইম্পেরিয়াল গার্ডেনে পেশাদার এবং বুদ্ধিজীবীদের সঙ্গে ইন্টারাক্টিভ সেশনে অমিত শাহ বলেন, কংগ্রেসের আমলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই খারাপ ছিল। पार्टी एक केसीआर देश की रक्षा नहीं कर सकते। तेलंगाना को आज के जमाने के रजाकारों से बचा नहीं सकते। तेलंगाना को आज के जमानों के रजाकार से अगर कोई बचा सकता है तो केवल और केवल भारतीय जनता पार्टी बचा सकती है। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর মঙ্গলবার মধ্যপ্রদেশের শাহদলে প্রথম জনসভা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সভা থেকে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও বেকারি ও রাজ্যে বেড়ে চলা অপরাধের ইস্যুতেই নিশানা করেন রাহুল। সভায় বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির লেখা একটি বইয়ের কথা উল্লেখ করে বলেন, গুজরাট নয়, বিজেপি RSS এর প্রকৃত গবেষণাগার মধ্যপ্রদেশ। বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেছেন, মধ্যপ্রদেশ গত 18 বছর ধরে কৃষক আত্মহত্যা, বেলাগাম দুর্নীতি এবং আদিবাসীদের অপমানের বোঝা বহন করে চলেছে। इस देश में आज क्या हक मिलना चाहिए, कितना हक मिलना चाहिए, ओबीसी वर्ग को कितनी हिस्सेदारी मिलनी चाहिए, एससी वर्ग को कितनी हिस्सेदारी मिलनी चाहिए, ये सवाल है देश के सामने। इसीलिए हमने कास्ट सेंसस की बात की है। इसीलिए हम कास्ट सेंसस चाहते हैं
करना चाहते हैं और हम करवा कर दिखाएंगे। কিন্তু আর নয়, আসন্ন নির্বাচনে 5 রাজ্যের মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। রাহুল অভিযোগ করেন, মধ্যপ্রদেশে আরএসএস বিজেপির গবেষণাগারে মৃত মানুষের চিকিৎসা করা হয়। মহাকাল করিডোর থেকে শিবজির থেকেও চুরি করা হয়। মিড ডে মিলের টাকা চুরি হয়ে যায়। ব্যাপক কেলেঙ্কারি হয়। এমবিবিএসের আসন বেচে দেয়া হয়। পাটোয়ারি নিয়োগ পেতে 15 লক্ষ ঘুষ দিতে হয়। প্রতিদিন 3 কৃষক আত্মহত্যা করে মধ্যপ্রদেশে। বিজেপির এক নেতা আদিবাসীর ওপর প্রস্রাব করে দিয়েছে। এদিনও তিনি জাতভিত্তিক জনগণনার দাবি জোরালো করেছেন সভায়। এদিকে 200 আসনের রাজস্থান বিধানসভা ভোটের জন্য সোমবার প্রথম দফায় 41 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে রয়েছেন 7 জন লোকসভা সাংসদ। কংগ্রেসের এখনও কোনো প্রার্থীর তালিকা ঘোষণা হয়নি। কংগ্রেসের প্রার্থী তালিকা আগামী সপ্তাহেই সামনে আসবে বলে দলীয় সূত্রে খবর। তবে ছত্তিশগড় নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে ছত্তিশগড়ের কংগ্রেস ইনচার্জ কুমারী শৈলজা বলেন, আগামী 12 অক্টোবর আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভার পরেই চূড়ান্ত হবে কংগ্রেসের প্রার্থী তালিকা। फैसले लिए जा रही है, इसी के फैसले पे और अब हमारी स्क्रीनिंग कमेटी की बैठक होगी और 12 तारीख को हमारी सेंट्रल इलेक्शन कमेटी की बैठक। मैम, ये मान लिया जाए जो आज रात तक फाइनल होगा जिसको मोहर लगेगी वो सीईसी में जारी हो जाएगा। फाइनल तो सीईसी ही करता है, अब वो इस पर क्या सहमति बनाएंगे, क्या करवाएंगे, वो उनके ऊपर डिपेंड करता है। ये हमारा काम है। फाइनल लिस्ट वहाँ से होगी सीईसी से। जब उनकी फाइनल मोहर लगेगी तब आप समझिए कि कैंडिडेट की लिस्ट क्लियर है। এদিনে দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরেই চূড়ান্ত হবে তালিকা। 18 অক্টোবরের মধ্যে তালিকা চলে আসবে। রাজস্থানে প্রধানমন্ত্রীর সফর নিয়েও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন অশোক গেহলট। तो भाई प्रधानमंत्री के नाम आगे कर रहे हैं। मैं पूछना चाहता हूँ कि भाई मैं तो एक राज्य के मुख्यमंत्री हूँ। मुख्यमंत्री में प्रधानमंत्री में बहुत बड़ा अंतर होता है। प्रधानमंत्री किसे कहता है देश का? प्रधानमंत्री पूरी दुनिया को, भाई हिंदुस्तान के प्रधानमंत्री कौन? नरेंद्र मोदी जी है। आप एक राज्य में जाकर के बार बार कोई जमाना था, पंडित नेहरू जी आते थे कैंपेन में, इंदिरा गांधी आती थी असेंबली चुनाव में, 1 या 2 मीटिंग करते थे। प्रधानमंत्री का पद इतना बड़ा होता है, अगर आप 1 मीटिंग कर लो, घर में चर्चा होती है, आज इंदिरा गांधी आई है, भाई बीकानेर के अंदर आई थी। তবে বিজেপির তালিকা সামনে আসার পরেই বিজেপিতে কোন্দল শুরু হয়ে গিয়েছে। রাজ্যে এবার বদল হতে পারে দীর্ঘদিনের ধারা। ফের ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আপনারা দেখলেন সরাসরি প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে যা জিনিস তুলে ধরার আমরা চেষ্টা করলাম, এই যে জাতীয় নির্বাচন বা রাজ্য স্তর, বিভিন্ন রাজ্যের নির্বাচন সত্যি সত্যি কিন্তু মানুষের মধ্যে এক ইন্টারেস্টিং ফ্যাক্টর তৈরি করে। কেন বলছি এই কথাটা? তার কারণ জাতীয় স্তর, রাজ্য স্তরের এই নির্বাচনের উপর ভিত্তি করে একটা সময় একটা মাইল ফলক তৈরি করে। যেমন সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই 5 রাজ্যের নির্বাচন বলা যেতে পারে এক প্রকার সেমিফাইনাল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে, সরাসরি মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, তেলেঙ্গানা সবগুলো রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি জায়গাতে যতগুলো করে সিট, সেই সংখ্যা এখানে স্পষ্ট বোঝানো হচ্ছে। 2018 সালে বিধানসভার ভোটের ফলাফল কি ছিল সেই বিষয়ে ওখানে তোলা আছে। আপনারা স্পষ্ট সেটা দেখতে পাচ্ছেন, একবার সেটা বুঝিয়ে দেবো। মধ্যপ্রদেশে 230টা সিট, ছত্তিশগড়ে 90, রাজস্থানে 200, তেলেঙ্গানাতে 119, এবং এইভাবে প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি পার্টির ঠিক কতটা করে স্ট্যান্ড পয়েন্ট বা কী রয়েছে, কী সিট সংখ্যা, সে সব কিছু ওখানে বিস্তারিত জানানো আছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমরা আরও বিস্তারিত কথা বলবো। প্রথমেই যে এখন ইতিমধ্যে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছে, আমরা গেস্টের সঙ্গে পরিচয় করে নেব। রয়েছেন বিশ্বজিৎ লাইরি, সরাসরি আমাদের সঙ্গে বিজেপি নেতা, এবং রয়েছেন সৌভিক রায়, ডিস্ট্রিক্ট
ইউথ ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন। আপনাদের দুজনকেই ট্রাইব টিভিতে স্বাগত, এবং আপনাদের সঙ্গে এই 1 ঘন্টা আমরা কথা বলার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে জাতীয় স্তরের রাজনীতি কোন দিকে যেতে পারবে, আসলে কে বাজিমাত করতে পারে, জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন রাখবো একেবারে সরাসরি বিশ্বজিৎদার কাছে, যার কারণ কেন্দ্র সরকার এখন সম্পূর্ণভাবে রয়েছে বিজেপির ওপরে, এবং বিজেপিকে প্রথম প্রশ্ন করাটা আমার মনে হয় জাস্টিফাইড হবে। জানতে চাইবো বিশ্বজিৎদা আপনার কাছে যে এই যে ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, একবারে 5 জায়গাতে নির্বাচন চলছে, কোনো জায়গাতে মনে হয় যে এই 5 জায়গার নির্বাচনে আপনাদের কোনো জায়গাতে, যেমন কর্ণাটক ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে খুব প্রচুর পরিমাণে আপনারা কনফিডেন্ট ছিলেন, কিন্তু অমিত শাহকেও একেবারে দেখা গিয়েছিল প্রচণ্ড কনফিডেন্ট, কিন্তু সেখানে কিন্তু শেষে গিয়ে দেখা গেল যে কংগ্রেস সরকার চলে আসলো। এখানেও কি এরকম কিছু ভয়ের কোনো পরিস্থিতি, বা মনে হচ্ছে যে একটা ভেতরে একটা চাপা টেনশন কাজ করছে? বিশেষ কর্ণাটক নির্বাচনে থেকে আমরা শিক্ষা নিয়ে যে আমাদের কোথায় কোথায় কী ত্রুটি ছিল কর্ণাটক নির্বাচনে, সেই খুঁটিনাটি সমস্ত কিছু বিশ্লেষণ করে বর্তমান যে 5 রাজ্যে নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে সেই ত্রুটিগুলো যেন না থাকে, আর সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে সেখানে কাজে নামা হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি সমস্ত নির্বাচনকেই আর মুখ্যভাবে প্রাধান্য দেয়, কারণ হচ্ছে যে আমাদের যেমন সাংগঠনিক দিক থেকে আমরা স্তর পর্যন্ত আমরা আছি, সারা বছর মানুষের মধ্যে কাজ করি, মানুষের সাথে থাকি, সর্বক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস নিয়ে যে আমরা চিন্তাধারা নিয়ে যে আমরা কাজ করছি, আর তার থেকে আমাদের পূর্ণ বিশ্বাস আছে এই 5 রাজ্যে ভারতীয় জনতা পার্টির কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমরা ওখানে পূর্ণ বহুমত নিয়ে ক্ষমতায় আসবো, যে রাজ্যগুলোতে বিজেপি ছিল, আর যেখানে ছিল না সেখানে আমরা সাংগঠনিক ভিতকে মজবুত করছি এবং আমরা সরকারে আসব, এটা আমাদের আস্থা আছে। একেবারেই তাই, এই আস্থাটাই রাখা উচিত, তার কারণ ভোটের ময়দানে আসলে কনফিডেন্সের খুব দরকার হয়। মূলত এখন যেটা চলছে সেটা পরীক্ষা চলবে, এবং পরীক্ষার্থী কি বলছেন সরাসরি আপনাদেরকে শোনালাম। এখন আমার আরেক পাশে রয়েছে আরেক পরীক্ষার্থীদের দলের একজন সৌভিক রয় রয়েছেন। দাদা, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখবো যে রাজস্থান একটা অদ্ভুত ট্রেন্ডিং টপিক কাজ করে, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর কাজ করে যে প্রতি 5 বছর অন্তর এখানকার মানুষরা সরকার পরিবর্তন করেন, এবং লাস্ট অবধি যে সরকার, আমি যদি 2003 থেকে ধরি 2023 অবধি যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, 3বার আমরা অশোক গেহলটকে কংগ্রেস পার্টির পক্ষ থেকে সিএম হতে দেখেছি লাস্ট 20 ইয়ার্সের মধ্যে। 2003 সাল থেকে 2008 সাল যদি আমরা ধরি, তাহলে বসুন্ধরা রাজে বিজেপি থেকে ছিলেন, 2008 থেকে 13 অশোক গেহলট, 2013 থেকে 2018 বসুন্ধরা রাজে, আবার 2018 থেকে 2023 অশোক গেহলট। চাপা টেনশন কাজ করছে না? টেনশনের তো কোনো ব্যাপারই নেই, কারণ আমরা কর্ণাটক ইলেকশনে ব্যাপক লড়াই করেছি, এবং আমাদের যে বিরোধী দল, যে দল ভারতবর্ষে শাসন ক্ষমতায় আছে বিজেপি, তারাও ব্যাপক লড়াই করেছে, এবং সেই লড়াইয়ে দেখা গেছে যে কংগ্রেস ব্যাপকভাবে আমরা জিতে এসেছি। তার কারণ আমরা মানুষের কাছে বার্তা নিয়ে যেতে পেরেছি যে সবাইকে নিয়ে আমরা ভারতবর্ষ করব, আমরা জাতপাতের রাজনীতি করব না, আমরা ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করব না। যে বিজেপি থেকে জাতপাতের রাজনীতি করে, বিষয়টা কি বলবেন? ভারতীয় জনতা পার্টি কোনো জাতপাতের রাজনীতির মধ্যে নেই। আমরা কংগ্রেস আমলে দেখেছি জাতপাতের রাজনীতি কংগ্রেস আমলে ছিল। আজকে মধ্যপ্রদেশে আদিবাসীদের মধ্যে যে বিশ্বাস আমরা তৈরি করতে পেরেছি, আদিবাসীদের যে বিকাশের জন্য যে কাজ ওখানে হয়েছে, এবং কি আজকে আদিবাসীদের থেকে রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ স্থানে আমরা দেখতে পাচ্ছি। তো ভারতীয় জনতা পার্টি কোনো জাতপাতে কোনো রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে যে সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে সাথে নিয়ে। কি বলবেন সবিতা, কি বলবেন? ভারতবর্ষের রাজনীতিতে বিভাজনের রাজনীতি কারা করে এবং বিভাজনের রাজনীতি কারা করে চলেছে সেটা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। মানুষ এতে তিতিবিরক্ত। বিভাজনের রাজনীতির মাধ্যমে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়া, বিভাজনের রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার যে রাস্তা, সেটা গোটা ভারতবাসী সহ আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই জানি। তাহলে মধ্যপ্রদেশে ওই ট্রেনটা কিসের জন্য ছিল আগের বছর, আগের ইলেকশনে? মধ্যপ্রদেশে তো আমরা মেজরিটি পেয়েছিলাম। আপনি কিছুক্ষণ আগে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিলেন, মধ্যপ্রদেশে আমরা মেজরিটি পেয়েছিলাম।
মধ্যপ্রদেশ একটা দুর্নীতির আতুরঘর, যেখানে গত 3.5 বছরেরও বেশি সময় ধরে বিজেপি সরকার চালাচ্ছে শিবরাজ সিং চৌহান। মানে আপনি পুরোপুরি একেবারে আঙুল তুলছেন বিজেপির উপর, দুর্নীতি করেছে বিজেপি। হ্যাঁ, ব্যাপম কেলেঙ্কারিটা কোথায় কি হয়েছে? বলবেন বিশ্বজিৎ? হচ্ছে যে দুর্নীতি ভারতীয় জনতা পার্টি তো করেনি, কারণ হচ্ছে যে মধ্যপ্রদেশে কংগ্রেসের মধ্যে যে কে 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 মুখ্যমন্ত্রী হবে সেইটা তাদের মধ্যে লড়াই। মানে আপনারা এই যে লড়াইটা চলে, এই যে টাসেলটা চলে একটা পার্টির মধ্যে, আপনারা সেটা একটা সুযোগ নেন, এটা কি বলা বাহুল্য? সুযোগ এখানে না, বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা পুনর্নির্বাচন চাইনি, তাই আমরা হচ্ছে মানে যখন তারা দল ভেঙে মানে সরকার করে গেল। বিজেপি সবসময় চেষ্টা করে যে একটা দৈরথ দেখানোর, যেটা কর্ণাটকে দেখানোর চেষ্টা করেছিল। কর্ণাটকে আমাদের সর্বোচ্চ নেতাদের মধ্যে কিন্তু সেগুলো কোনো ব্যাপার না। কংগ্রেস নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছে। আমি মহারাষ্ট্রের কথা তুলবো, সেখানে একনাথ শিন্দে, উদ্ধব ঠাকরে, কি বলবেন? সেখানেও তো একই রকম স্ট্র্যাটেজিগুলো ফলো হচ্ছে, মানে সরাসরি বিজেপি সরকার থেকে কিছু সরাসরি বিধায়ককে টেনে নিয়ে একেবারে। আমরা তো সেটাই বলছি যে কর্পোরেটকে ব্যবহার করে প্রচুর অর্থের বিনিময়ে যেভাবে বিধায়ক কেনাবেচার মাধ্যমে এবং ইডি সিবিআই এর ভয় দেখিয়ে যেভাবে দল ভাঙিয়ে সরকার গঠন করার চেষ্টা হচ্ছে, তো সেই জন্যই তো বিজেপি মহারাষ্ট্রে সাফল্য পেয়েছে। মানে আপনি সরাসরি কি নির্বাচনী জয়যুক্ত হয়েছিল? বিজেপি সরাসরি, তার মানে আপনি বলতে চাইছেন যে ইডি সিবিআই দিয়েও ভয় দেখা, তার মানে কোনো একটা জায়গাতে যদি আমি বেঙ্গলে কিছুক্ষণের জন্য ফিরে আসি, তার মানে তৃণমূল কংগ্রেসের এই ব্যাপারকে আপনি সমর্থন করেন? দেখুন, আমি বলবো বেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। বেঙ্গলে এটাও তো একটা রাজ্য, অবশ্যই, কিন্তু বেঙ্গলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা দারুণ বোঝাপড়া আছে, এবং যে বোঝাপড়াটা আপনি নিশ্চয়ই দেখেছেন জাস্টিস অমৃতা সিনহার কোর্টে, যখন ইডিকে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্থা যারা তদন্ত করে সব জায়গাতেই সাকসেস পায়, সেখানে দেখা যাচ্ছে তাদের তদন্তে বলবেন না সব জায়গায় সাকসেস পায়। আমি যদি ইডি সিবিআই এর সাকসেস রেট দেখি, তাহলে দেখা যাচ্ছে যে 0.46% তাদের সাকসেস রেট, এবং গত 5 বছরে তাদের সাকসেস রেটটা ক্রমাগত কমেছে, কারণ তারা পলিটিক্যালি মোটিভেটেড। কি বলবেন? বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কাদের সাথে আছে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যে ইন্ডিয়া জোট ইতিমধ্যে হয়েছে, আপনারাও তো এনডিএ জোট করে বসে রয়েছে। এনডিএ জোট আমাদের আগাগোড়াই ছিল, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের সময় থেকে ছিল, শেষ আর আজও সেটা আছে, সেটা সেই নামের তো কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা দেখছি কংগ্রেস মানে তাদের মানে জোটের নাম বারবার বদল করতে হচ্ছে, তাদের নাম জোট বদলের ব্যাপার। আর সেই ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস আছে। ইউপিএ যে আজকে জোটটা কারা করেছে? জোট করেছে যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির যারা আতুর করে বাস করে, যারা মানে দুর্নীতি করে মানে দেশের মানে অর্থনীতিকে একদম খোকলা করে দিয়েছে। আজকে তারা ভয় পাচ্ছে, ভয়ের কারণে তারা যে একজোট হয়েছে এক জায়গায়। আপনি বলছেন যে দুর্নীতির আতুরঘর, আমি কিছুক্ষণের জন্য যদি মেনে নিই, হ্যাঁ দুর্নীতির আতুরঘর, বাকি সব পলিটিক্যাল পার্টি দুর্নীতি করছে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত লোকেদের থেকে আপনারা আবার লোক নিয়ে নিচ্ছেন, এবং সেখান থেকে আপনারা বিধায়ক নিয়ে আপনাদের দলে একদম একেবারে স্বাগত জানাচ্ছেন। এটা দুরকমভাবে আপনাদের নিজেদের কথাই দুটো কন্ট্রাডিক্ট করছে নাকি? শিবরাজ দা, বিশ্বজিৎ দা, কি বলবেন? সৌভিক দা, বিশ্বজিৎ দা। আমি বলছি যে বিজেপির কাছে যদি কেউ গিয়ে শরণাপন্ন হয়, তাহলে সেই ওয়াশিং মেশিনে ধুয়ে তাকে আবার সেই ওয়াশিং মেশিন তথ্য, কিন্তু আবার দেখা যায় কোথাও দুদিন আগে আমরা দেখলাম যে রানাঘাটের বিধায়ক ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস থেকে বিষয় হচ্ছে সেখানে তার বাড়িতে তো ইডি হানা দিয়েছে। বিষয় হচ্ছে যে না, এটা কিন্তু একটা অদ্ভুত একটা জিনিস তৈরি হয়েছে। আপনারা এটা বলছেন ঠিকই, অনেকেই বলছে, মানে এটা আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে অনেকেই বলছে যে বিজেপি এমএলএর বাড়িতেও তো গিয়েছে, কিন্তু বিজেপি এমএলএর আমি যদি হিস্ট্রি দেখি, তাহলে কিন্তু প্রথমে তিনি কংগ্রেসে ছিলেন, তারপর কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস, তারপর কিন্তু বিজেপি। মানে এটা অদ্ভুত একটা ট্রেন্ড নাকি? মানে উনি তো আলটিমেটলি কংগ্রেস থেকেই সেই বিজেপিতে গিয়েছিলেন। হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে, প্রত্যেকে আসতে পারে, মানে কিন্তু সে যে দুর্নীতিগ্রস্ত হয়, সে যে যত বড়ই নেতা হোক, সে ভারতীয় জনতা পার্টির আশা মানেই এই নয় যে সে দুর্নীতির থেকে সে মুক্ত হয়ে যাবে, কিন্তু দুর্নীতিগ্রস্ত যদি হয় তার যা প্রাপ্য সেটা হবে। আমাদের এই রাজ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো তদন্ত দেখি না। শুভেন্দু অধিকারী যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, নিশ্চয়ই তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং সর্বত্রই তাই। বিজেপিতে গেলে আর বিজেপিতে যদি তাদের সাথে একটা চুক্তি থাকে, তাহলে তারা, এখানে কোনো চুক্তি নেই। যে দুর্নীতিগ্রস্ত তার যা প্রাপ্য সেটা সে পাবে।
না, ভারতীয় আমরা তো জনতা বলছি যে পার্টিতে আসা মানে যে ও কোনো ওয়াশিং আমরা তো মেশিন পরিষ্কার নয়। বলি যে ভারতীয় জনতা পার্টিতে আসা মানে কি এখানে আপনি আমরা স্বচ্ছতার ভারতীয় সঙ্গে জাতীয় কংগ্রেস স্বচ্ছতার আমরা সঙ্গে পরিষ্কার রাজনীতি একটা করতে কথা হবে, বলি সবকা যে সাথ আমাদের সবকা নেতা বিকাশের রাহুল চিন্তাধারা গান্ধী, নিয়ে করতে হবে। আমাদের নেতা যারা রাহুল গান্ধীকে দুর্নীতিগ্রস্ত যখন কোর্ট তারা বলেছে যে বিজেপিতে আপনি- কোনো তাদের ঠাঁই আপনি নাই। দোষী, বিষয় হচ্ছে কোর্টের- তাদেরকে আমরা হয়তো ভারতীয় জনতা পার্টিতে আসতে পারে, ঠিক আছে, কিন্তু ঘটনা দুর্নীতিগ্রস্ত যদি থাকে আর তার প্রমাণিত হয়ে যায়, তাকে ভারতীয় জনতা পার্টি কোনো মতেই ছাড়বে না। না, সেটা তো সঠিক কথাই আপনারা বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা কাজে কোথায় দেখা যাচ্ছে? মুখে তো বলছেন, কাজে দেখা যাচ্ছে না। বিজেপি পার্টি কাজে কোথাও দেখাতে পারছে না যে দুর্নীতিগ্রস্তদের একজনকেও শাস্তি দিয়েছে। কি বলবেন বিশ্বজিৎ? একজনকেও শাস্তি দিয়েছে। আসলে ব্যাপার ভারতীয় জনতা পার্টির তো দুর্নীতিগ্রস্ত নয়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখনও অন্যান্য পার্টির মধ্যে যে দুর্নীতিগ্রস্তরা প্রমাণিত হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি এখনো প্রমাণিত হয়নি। যদি কোনো প্রমাণিত হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণিত হওয়ার পদ্ধতি যদি প্রমাণিত হয়, যদি প্রমাণিত হয়, বিষয় হচ্ছে যে কংগ্রেসের কোন নেতা বা কর্মী যদি মনে হয় কোনো 5টা রাজ্য হোক, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের যেখানে সে দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এবং দ্রুত তদন্ত করা হোক এবং দ্রুত শাস্তি দেওয়া হোক এবং যদি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা হয় তাও কোনো অসুবিধা নেই, যদি তদন্তে প্রমাণিত হয়। আমাদের নেতা রাহুল গান্ধীকে কোর্ট বললো যে তুমি দোষী, তিনি তার সাংসদ পদ চলে গেল, আমরা তো কিছু বলিনি। আবার কোর্টের রায় সাংসদ পদ পেলেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা লড়াইতে আছি। আমরা চাই বিচার প্রক্রিয়া যেন দ্রুত হয়, শুধু তদন্তের নামে যেন প্রহসন না হয়। আমরা পশ্চিমবঙ্গে দেখছি এবং আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী রেডিমেড উদাহরণ পাচ্ছি এবং অন্যান্য রাজ্যে নিশ্চয়ই তাই হচ্ছে, যেখানে প্রহসন হচ্ছে। অনেক উদাহরণ আছে। শুধুমাত্র আদবানির জন্য তার বিরুদ্ধে হাওড়া লেলিয়ে দেওয়া, কেলেঙ্কারি মানে আরো পাসলো, এলকে আদবানি সে সাংসদ পদ ছেড়ে দিলেন, তিনি যে পার্টির যে সর্বভারতীয় সভাপতি ছিলেন সেই দায়িত্ব ছেড়ে দিয়ে উনি বললেন যদি আমি দুর্নীতিগ্রস্ত হয়ে যাই প্রমাণ হবে, আর প্রমাণ যা হবে তার আমি সাজা নেব। কিন্তু কি বলবেন? না, এলকে আদবানির ব্যাপারটা কেন? এলকে আদবানি ছাড়া কি আর কোনো উদাহরণ নেই? অন্যান্য উদাহরণগুলোও তো আছে গোটা ভারতবর্ষ জুড়ে, যেখানেই দেখা যাচ্ছে। উদাহরণ তুলুন, আপনি উদাহরণ বলুন। উদাহরণ আমাদের রাজ্যে আছে শুভেন্দু অধিকারী, যাকে টিভি ক্যামেরায় দেখা গেছিল, কিন্তু সেই বিষয়টা এখন ওঠে না। শুভেন্দু অধিকারী যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে আর যে সে প্রমাণিত হয়, নিশ্চয়ই তার ব্যবস্থা হবে। কিন্তু বিষয় হচ্ছে অভিযুক্ত তো মানে বিজেপি তার অফিসে দেখিয়েছিল, বললে তার হবে না যে অভিযুক্ত মানে সে দুর্নীতি, এখন তাকে প্রমাণ করতে হবে। আর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মানে গ্রেপ্তার করার জন্য তার পিছনে যে হবে মানে সিআইডি রেলিয়ে দেবে, একটার পর একটা মিথ্যা মামলা করা হচ্ছে। তারপরে তো আমাদের অনেক অডিয়েন্সের মধ্যে প্রশ্ন আসতে পারে আজকে আমাদের প্যানেলিস্টে শুধুমাত্র কেন কংগ্রেস এবং বিজেপি রয়েছে। তার কারণ হচ্ছে জাতীয় স্তরে শুধুমাত্র এখন কংগ্রেস যদিও বা বেঙ্গলের মধ্যে সত্যি কথা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা অনেকেই বলে থাকেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন এবং বাকি বিরোধী পার্টিরা বলে থাকেন। কিন্তু জাতীয় স্তরে যদি ভোট ধরা যায় তাহলে ভোটের একেবারে যদি প্রাথমিক স্তর আমি ধরি তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাম আসতে হবে। সেটা কিন্তু বিজেপি অবশ্যই মানতে চাইবে না এমনটা নয়, জাতীয় স্তরে তাদের যথেষ্ট বেস রয়েছে, এটা একেবারে বলাই বাহুল্য। কিন্তু আজকে এই জন্যই কিন্তু কংগ্রেস এবং বিজেপি একসাথে আছে মুখোমুখি, তার কারণ লড়াই 5 রাজ্যে চলছে এবং এই 5 রাজ্যের লড়াইতে কে এগিয়ে থাকবে, কে করবে বাজিমাত, এই দিকে আমাদের মূলত একেবারে টার্গেট রয়েছে জানার চেষ্টা। এবং আমরা একেবারে পিসিআরকে বলবো একটা নতুন টেক্সট প্লেট দেখানোর জন্য ঠিক কি মানে কোন সময়তে কোন রাজ্যে ভোট হবে, ফুল টেক্সট প্লেট দেখানোর কথা বলবো। রাজ্য একেবারে মিজোরামের কথা যদি বলি, 5 রাজ্যের ভোট কার বাজিমাত। একেবারে রাজ্য মধ্যপ্রদেশ যদি ধরি তাহলে আসন 200, রাজ্য মিজোরাম আসন 40 ভোট গ্রহণ হবে 7ই নভেম্বর, এক দফায় ভোট হবে। এবং মধ্যপ্রদেশের আসন সংখ্যা 230 ভোট গ্রহণ হবে 17ই নভেম্বর, দফা 1, অর্থাৎ এক দফায় ভোট হবে মধ্যপ্রদেশেও। এবং রাজ্য রাজস্থান 200 ভোট গ্রহণ 25শে নভেম্বর। এই বিষয়ে কেন 25শে নভেম্বর হলো সে বিষয়ে কথা বলবো, এক দফাতে ভোট হবে। রাজ্য তেলেঙ্গানা আসন 119 ভোট গ্রহণ 30শে নভেম্বর, দফা 1, এক দফাতেই ভোট হচ্ছে। এবং লাস্ট যদি আমরা ধরি ছত্তিশগড় 2 দফায় ভোট গ্রহণ চলবে 7ই নভেম্বর, প্রথম দফায় 20 আসনে ভোট হবে। এবার প্রশ্ন হচ্ছে রাজস্থানে কেন 25শে নভেম্বর হলো, এখানে বলাই বাহুল্য, এখানে একটা ব্রেকিং নিউজ রয়েছে এই বিষয় নিয়ে। তার কারণ সেই ডেটে বলা হচ্ছে যে অনেক পরিমাণে বিয়ের অনেক ডেট রয়েছে এবং অনেক সামাজিক কিছু নিয়ম নিষ্ঠা রয়েছে, সেই জন্য 23শে নভেম্বর বদলে সেটা 25শে নভেম্বর হয়েছে। এটাই মূলত ব্রেকিং নিউজ। এবং 25শে নভেম্বর হওয়া থেকে কোনো একটা জায়গাতে এক্সট্রা মাইলেজ পেলেন, কি বলবেন সবিতা? না, মাইলেজ পাওয়ার কোনো ব্যাপার নাই, কোনো তারিখ বা কিছুতে আমরা ভাবছি না। আমরা 5 বছর সুশাসন দিয়েছি রাজস্থানের মানুষ 25 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পায় এবং অন্যান্য ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আমরা প্রচুর কাজ করেছি। রাজ্যের মানুষকে আমরা বার্তা নিয়ে গেছি বিভিন্নভাবে
এবং সেই জন্যই আমরা নির্বাচনে রাজস্থানে সাফল্য দাবি করতে পারি। একেবারে রাজস্থানের বিষয় নিয়ে কথা উঠলে পরে অনেক বিষয়ে কথা ওঠে, একেবারে কথা ওঠে অশোক গেহলটের কথা, একেবারে সচিন পাইলটের কথা ওঠে। আপনারা দেখবেন যে অশোক গেহলট এবং সচিন পাইলট এই দুইয়ের মধ্যে যে টাসেল, এটা কিন্তু একেবারে প্রকাশ্যে, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এই যে ইস্যু, এবং এই ইস্যুর মধ্যে কিন্তু মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু কোনো একটা জায়গাতে যে আধিপত্য, সেই আধিপত্যটাকে কোনোভাবে নড়বড়ে লাগে না। মনে হয় যে সত্যি রাজস্থানের ক্ষেত্রে এই জিনিসটা কোনো কারণে পরবর্তীকালে ভোটের প্রাচুর্যতার দিক থেকে যদি ধরি তাহলে এফেক্ট ফেলতে পারে কি? না না, টাসেলের কোনো ব্যাপার নেই। দুজন জনপ্রিয় নেতা, মানে দুজনেই সিএম হতে চান, দুজনেই জনপ্রিয় নেতা, সবারই ইচ্ছা থাকবে সিএম হওয়ার, সবাই লড়াই করছে। কি বলবেন দল ঠিক করবে, এটা তো সব জায়গাতে আমরা বিষয় দেখি, হচ্ছে দল ঠিক যে করবে। রাজস্থানে ওখানকার স্থিতি এমন আছে, প্রতি 5 বছর অন্তর অন্তর পরিবর্তন সেটা তো আমি হয়। ফার্স্টে বললাম, হ্যাঁ। ট্রেনটা বললাম আপনাকে, কিন্তু 2003 থেকে বিষয় হচ্ছে 2023 এর কথা বললাম। অশোক গেহলট আর হচ্ছে সচিন পাইলট, এদের যে লড়াই, আর এদের লড়াইয়ে কংগ্রেসের হাইকমান্ডকে অনেক হিমশিম খেতে হচ্ছে। ওদের মধ্যে মুখ্যমন্ত্রী সেটার আপনারা সুযোগ নিচ্ছেন। না, আমরা যেমন না, আমরা আমি যদি কেন ধরি নেব? ব্যাপার বসুন্ধরা রাজে তাদের আপনাদের মধ্যেও কিন্তু তাদের টাসেল রয়েছে, ব্যাপার। আপনাদের মধ্যেও তাদের কিন্তু টাসেল রয়েছে। অভ্যন্তরীণ আমি ব্যাপার, একটা তারা ছোট্ট ইতিহাস মনে সেখানে করাবো আপনাকে, সুশাসন দিতে একটা ছোট্ট পারেনি। ইতিহাস আমি সেখানে আসবো, আপনার কাছে তারা আবার হচ্ছে আসবো। মানে 11 জুলাইয়ের কথা হয়তো সে- আপনার মনে থাকবে, 11 জুলাই 2020 অশোক গেহলট কর্মসংস্থান নেই। সরাসরি প্রেস কনফারেন্স করলেন, অশোক গেহলট সরাসরি প্রেস কনফারেন্স করলেন এবং সরাসরি তিনি বললেন যে বিজেপির কিছু প্রার্থী সরাসরি 25 কোটি টাকা, যেমন তেমন টাকা নয়, 25 কোটি টাকা সরাসরি উনি বললেন, চার্জ তুললেন, একেবারে প্রেস কনফারেন্স করে বললেন যে বিজেপি চাইছে যে কংগ্রেসের কিছু লিডারকে কিনে নেওয়ার জন্য। এটা একেবারে হিডেন ট্রুথ, এটা সত্যি কথা যে অশোক গেহলট কিন্তু প্রেস কনফারেন্স করে একেবারে 11 জুলাই আপনারা রেকর্ড করে রাখতে পারেন, 11 জুলাই 2020 সালে সরাসরি অশোক গেহলট এই কথাটা বলেছে। এবং 14 জুলাই 2020-তে সচিন পাইলট সরাসরি বললেন যে তিনি ডেপুটি সিএম থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং তারপরে 20 জুলাই এমএলএ গিরিরাজ সিং সরাসরি বললেন, সচিন পাইলটের ওপর সরাসরি বলছে সচিন পাইলট নাকি অফার করেছে 35 কোটি টাকা যাতে কিনা কংগ্রেসকে ভোট না দেওয়া হয়। এ কি? দেখুন, এটা তো মিডিয়ার মন গড়া ঘটনা হতে না, পারে। এটা মিডিয়ার মন গড়া ঘটনা নয়, এটা এবং প্রেস এটা কনফারেন্স করে বিজেপি অশোক পার্টির গেহলট যারা সরাসরি প্রোপাগান্ডা, প্রেস কনফারেন্স করেছে। না অশোক গেহলট যেটা প্রেস কনফারেন্স করেন তার নিশ্চয়ই সারবত্তা আছে, কিন্তু সারবত্তার বিষয় নেই, কারণ অশোক গেহলট তার পার্টির এমপি এমএলএ এর পর ভরসা নেই, বিশ্বাস নেই, কংগ্রেসের লিডারদের মধ্যে লড়াই বিশ্বাস নেই বলে তার কথা বলতে হচ্ছে। আপনি ভেবে দেখুন 25 কোটি টাকা 35 কোটি টাকা দিয়ে মানে দল না, বদল বিশ্বাস চলবে। নেই কারণ বলেই তো তার রাজস্থানে তার এখন পার্টির আবার কার্যকর্তার উপর বিশ্বাস নেই তো, ডেলি প্যাসেঞ্জার তার এমএলএ এমপির উপর বিশ্বাস নেই, তারা বিক্রি করতে পারে, টাকা তারাই বলছে। বিজেপি দলের নিজেদের নেই, আমাদের যথেষ্ট বিশ্বাস আছে। লাস্ট আধা ঘন্টায় আবার জানার চেষ্টা করবো 5 রাজ্যে কে করবে বাজিমাত, কিন্তু সময় একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে বিরতির পর 5 রাজ্যে কে করবে বাজিমাত, এইদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, 10:57-তে ঠিক রুজিরা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সিজি কমপ্লেক্সে এবং আজ ইডি দপ্তর থেকে ডাক ছিল তার, এবং যেই নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের অনেক আগেই কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এখন যে ব্রেকিং নিউজ, একেবারে রুজিরা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেরিয়ে এসেছেন ইডি দপ্তর থেকে, সেই দিকে নজর রয়েছে আমাদের। একেবারে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরোলেন রুজিরা, এবং এই রুজিরাকে কি কি প্রশ্ন করলেন ইডি এবং কি কি বিষয় উঠে আসলো সেই দিকেও জানার চেষ্টা করব। মূলত একেবারে যা আমরা বলছিলাম সারাদিন ধরে ট্রাইব টিভির পক্ষ থেকে যা বোঝানো হয়েছে, যা জানানো হয়েছে, খবর দেওয়া হয়েছে আপনাদের, একেবারে লিপস অ্যান্ড বাউন্স তত্ত্ব থেকে শুরু করে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, এই দুর্নীতি তদন্তে এই দুটোকে একেবারে লিঙ্ক করার চেষ্টা করছে, তদন্ত সাপেক্ষে ইডি বোঝার চেষ্টা করছে এই দুটো জিনিস কোনোভাবে কানেক্টেড নয়। তো এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পরিবারকে একের পদক্ষেপে একেবারে বিক্ষিপ্তভাবে ডাকা হচ্ছে, এবং তারই ফলস্বরূপ আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল। কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায় একেবারে 10:57-তে পৌঁছে গিয়েছিলেন। 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, এবং সেই দিকেই আমাদের নজর। 5 রাজ্যে ভোট এবং কে করবে বাজিমাত, একেবারে যা বলছিলেন সৌভিকদা, যা কথা বলছিলেন, একেবারে ইডি সিবিআই এর কথা তুলছিলেন। এখন আপনি দেখলেন সরাসরি সৌভিকদা যে ইডি সিবিআই এর তৎপরতাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, তাহলে কি সত্যি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর কি সত্যি প্রশ্ন ওঠে? কি বলবেন সৌভিকদা? আমরা তো বলি আরো তৎপরতার সাথে তদন্ত করা উচিত। আমরা চাই যে দারুণ তৎপরতার সাথে রাজ্যবাসীকে একটা দিশা নির্দেশ দেখা, মানে এই যে একটা গোটাপ খেলা, ভোটের আগে এই তৎপরতাটা কি আরো বেশি ভালো দরকার? না, আমি বলছি যে একটা গোটাপ খেলা, যে গোটাপ খেলাতে আজ পর্যন্ত এই রাজ্যে যতগুলো দুর্নীতি হয়েছে তার গোটাপ খেলা, বিশ্বজিৎ দা, গোটাপ খেলা, এখানে কোনো গোটাপ খেলার বিষয় নেই। জাস্টিস মহামান্য হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, জাস্টিস অমৃতা সিনহার কোর্টে, জাস্টিস অমৃতা সিনহার সামনে ইডির আইনজীবী এবং ইডি যিনি তদন্তকারী অফিসার ছিলেন
তার যে তদন্ত, সেই তদন্ত যে কোনো থানার যে কোনো এসআই বা এএসআই করতে পারবে, সেটা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলের তদন্তকারী সেই তদন্তে বাচ্চামু করেছেন এবং সেখানে অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা তাকে ভৎসনা করেছেন, তাকে তদন্ত থেকে সরিয়ে দিয়েছেন। না, মিথিলেশ বাবুকে তো সরিয়ে দেওয়া হয়েছে, মুকেশ কুমারকে নিয়ে আসা হয়েছে কেন? তার উপরে তো রাজনৈতিক প্রভাব, তিনি তদন্ত করতে পারছেন না। তার মতো একজন এফিসিয়েন্ট অফিসার যে কোন জায়গায় লিপস অ্যান্ড বাউন্সের জমি, কোন জায়গায় কি আছে তদন্ত করে যে রিপোর্টটা দিয়েছে, আদালত তাতে একটুও সন্তুষ্ট না। সেখানে পরিষ্কার করে দিয়েছেন যে বিজেপি তৃণমূলের একটা অদ্ভুত সেটিং, মমতা ব্যানার্জির সাথে মোদিজির একটা অদ্ভুত সেটিং, মাঝখানে না শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ লাফালাফি। দেখুন আপনারা যেটা বলছেন, আপনাদের কথাকে আমি এখন কটাক্ষ করবো না বা কিছু বলবো না। আমার মেন ফোকাস হচ্ছে অ্যাকচুয়ালি 5 রাজ্যের ভোট, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান। আবার আমরা মূল বক্তব্যে ফিরে আসি, ইডি সিবিআই এর তৎপরতা বারবার আমরা দেখা যায়, শুধুমাত্র কিন্তু ওইখানে নয়, শুধুমাত্র বাংলার কথা নয়, বিভিন্ন জায়গাতে ইডি সিবিআই এর তৎপরতা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। কি বলবেন বিশ্বজিৎ দা? ইডি সিবিআই তৎপরতা থাকবে, কারণ হচ্ছে যে দুর্নীতি যদি না করা হয় তো ভয়ের কোনো কারণ নেই। যদি স্বচ্ছভাবে কেউ যদি থাকেন তার ভয়ের তো কোনো কারণ নেই। কিসের ভয়? আমরা তো সেটাই বলি, কারণ হচ্ছে যে ইডি সিবিআই মানে তারা হচ্ছে তদন্ত করবে, তদন্তকারী সংস্থা, আর তারা নিরপেক্ষভাবে তদন্ত করবে। যদি দুর্নীতিগ্রস্ত না হয় তো কোনো ভয়ের কোনো কারণ নেই। আমার কাছেও যদি ইডি সিবিআই আসে তা আমি তো তাদেরকে স্বাগত জানাবো, আসো, তদন্ত করাও। কারণ যে দুর্নীতি না করলে কোনো ভয়ের কোনো কারণই নেই। মানে এক অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে এখানে একেবারে ন্যাশনাল মিডিয়াতে বসে দাদারা একদম সরাসরি বলছেন যে ইডি সিবিআই কে একেবারে স্বাগত জানাবেন। আমি জানি না আদৌ ইডি সিবিআই আসবেন কিনা, কিন্তু মূলত যা প্রশ্ন এখানে উঠছে, ইডি সিবিআই এর তৎপরতা নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যেই যথেষ্ট পজিটিভ রিয়াকশন দেখা যায়। কিন্তু প্রশ্ন আমার এখানে যে ইডি সিবিআই এর তৎপরতাতে যদি সত্যিই এত প্রশ্ন না উঠে থাকে, যদি পজিটিভ রিয়াকশন হয়, তাহলে আপনাদের হাই লেভেল নেতারা যখন কথা বলেন তারা এত পরিমাণে তৎপরতা কেন দেখায়? সৌভিক দা, ইডি সিবিআই যদি রাজনৈতিক মোটিভেশন ছাড়া তারা যদি প্রকৃত তদন্ত করতে নামে, তাহলে কংগ্রেস দল তাকে বারবার সহযোগিতা করবে। অতীতে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী থেকে শুরু করে আমাদের সমস্ত নেতা বারবার ইডি সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন। আমরা কোনোদিন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে খারাপ কথা বলি না, আমরা শুধু বলি যেন সেই কথাটা বাস্তবে পরিণত না হয়, যেটা বিচারপতি সুপ্রিম কোর্টের বলেছিলেন, মহামান্য বিচারপতি, যে শাসকের তোতাপাকি হয়ে যেন ইডি সিবিআই কাজ না করে। ইডি সিবিআই যেন ইডি সিবিআই মানে যখন আমাদের কংগ্রেস শাসন ছিল সারা ভারতবর্ষে, তাদের নির্দেশেও তো কাজ করতো। কিন্তু ভারতীয় জনতা পার্টির সেই সময় আপনার বর্তমান যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ষষ্ঠমন্ত্রী থেকে শুরু করে এলকে আদবানি থেকে শুরু করে তাবর অনেক বিজেপির নেতাকে তদন্ত করছে। তো তারা স্বচ্ছ ছিল, তাদের মানে কোনো ভয় ছিল না। ভয়ের কি আছে? কারণ তদন্ত হোক, তদন্ত যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে থাকে তো ভয়ের কোনো কারণ নেই। তদন্ত হবে নিরপেক্ষভাবে হবে। যদি সে অন্যায় করে থাকে, চুরি করে থাকে, তা নিশ্চয়ই ভয় থাকবে। কারণ যারা অন্যায় করছে তাদের ভয় থাকবে। ইডি সিবিআই তদন্ত করবে না, আইনের পথে চলবে না, আইন চোখ বন্ধ করে থাকবে, সেটা তো হতে পারে না। কারণ হচ্ছে যে পলিটিক্যাল পার্টির নেতারা মনে করবে যে আমি ক্ষমতায় আছি, মানে আমি সর্বা, আমার কিছু হবে না, তার জন্য হচ্ছে সব দুর্নীতির উপর দুর্নীতি করে যাবে আর সরকার চুপ করে থাকবে, এটা হতে পারে না। তদন্ত হবে তো, হওয়া উচিত তদন্ত, কিন্তু নিরপেক্ষভাবে হবে। আমি আবারও বলছি, দুর্নীতির কথা আপনারা বারবার করে তুলছেন, দুর্নীতি আপনাদের কাছে এত বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাহলে দলবদল নিয়ে কখনো কোনো কিছু বলেন না কেন আপনারা? তার কারণ এই যে দুর্নীতির এত কথা আপনারা বলেন, পরবর্তীকালে আমরা দেখতে পাই এটা বেসিক্যালি খুব একটা সত্যি, একদম এখনকার রাজনৈতিক স্তরে এটা খুব সত্যি কথা। যদি একটা কথা আছে বাংলাতে যে অন্যের বেলায় নিজের বেলায় আটিশুটি, অন্যের বেলায় দাঁত কপাটি, এই ব্যাপারটা তো এখানে বারবার এসে দাঁড়াচ্ছে, তাই না? তার কারণ যখনই দেখতে পাওয়া যাচ্ছে যে অন্য কোনো সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ, তখন সে দুর্নীতি করছে, কিন্তু যখনই সে আপনাদের পার্টিতে ঢুকে যাচ্ছে তখন সে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তখন তদন্ত সাপেক্ষ যদি কোনো কথা উঠে আসে। দুজনকেই বলছি, এই প্রশ্ন দুজনের কাছেই, সৌভিকদার কাছেও বিশ্বজিৎদার কাছেও, আপনারা মনে করছেন না যে এই প্রবাদ বাক্যটা এখানে খুব পরিমাণে খাটে, যে নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁত কপাটি? এরকম কোনো বিষয় নেই। তদন্ত সবার জন্য হওয়া উচিত। দুর্নীতিগ্রস্ত যদি হয়ে থাকে তদন্ত সবার জন্য হওয়া উচিত, আমি মনে করি।
ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কোনো দুর্নীতিগ্রস্তকে ঠাঁই দেবে না, আর দুর্নীতিগ্রস্ত মানে কোনো স্থান নেই। আপনাকে একটা কথা মনে করাবো, আমি রাজ্যে কিছুক্ষণের জন্য আমি নিজে ফিরিয়ে নিয়ে আসছি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসো, আজকে তো একটা ভূকম্প পার্টির কাছে কারণ কেলেঙ্কারিটা হয়েছিল, সেখানে হলো না তাদের কি হলো যে তারা শাস্তি প্রাপ্ত চলে। আমি আর এই কথাটা বলছি, তাদের সাকসেস রেট 0.6%। এবং গত ভারতবর্ষে যে সমস্ত সংস্থাগুলো আছে পলিটিক্যালি মোটিভেটেড হয়, মানুষের আস্থা কোর্ট যে সেখানে যে সমস্ত কোর্ট দেখছে, রিপোর্ট সব নেগেটিভ করছে, তারা বাচ্চাদের থেকেও খারাপ রিপোর্ট জমা দিচ্ছে, একজন থানার এএসআই এর থেকেও নিম্নমানের রিপোর্ট কোর্টে জমা দিচ্ছে, এবং কোর্টে ভর্ৎসিত হচ্ছে বিচারপতি, মহামান্য বিচারপতি। সেই বিষয় কোর্ট দেখছে তো, ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা মানুষের শেষ ভরসার জায়গা, যে কোর্ট, সেখানে গিয়ে ভর্ৎসিত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেল অফিসার, সেটা ভারতবর্ষের সর্বত্র হচ্ছে। যে রাহুল গান্ধীকে নিচুতলার কোর্ট বিভিন্ন ভিত্তিতে শাস্তি দিল, সেটাই হাইকোর্টে যখন গেল তার সাংসদ পদ ফেরত আসলো। আমরা তো মেনেছি, আমরা যখন চলে গিয়েছিল তখনও কোনো খারাপ কথা বলিনি। আমরা জানি বিচারের বাণী নিশ্চয়ই নীরবে নিভৃতে কাঁদলেও আমাদের কাছে, আমরা মনে করি আমরা সততার পথে আছি, আমরা লড়াইয়ের পথে আছি। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় নেমেছিলেন, দ্বিতীয় পর্যায়ে ভারত জোড়ো যাত্রা হবে, মানুষকে জুড়তে আমরা নেমেছি, মানুষের কথা বলতে এসেছি, মানুষের লড়াই করতে এসেছি, মানুষকে নিয়ে আমরা লড়াই করব, এই ভাবনায়। ইডি সিবিআই যদি আমাদের কাউকে মনে করে যে গতিরুদ্ধ করার চেষ্টা করবে, বিজেপি ইডি সিবিআই আমরা এর আগেও দেখেছি, আমরা ইডি সিবিআই জুড়তে ভয় পাই না। আমরা পাঁচটা রাজ্যের নির্বাচন নিয়ে সরকারি আমলে দেখেছি, তার আগেও দেখেছি ইডি সিবিআই কিভাবে কাজে লাগানো হয়েছিল আমরা দেখেছি। এখন তো ইডি সিবিআই নিরপেক্ষভাবে কাজ করছে, এখানে কেন্দ্র সরকারের কোনো বিষয় নেই, এখানে কোর্টের নির্দেশে কাজ চলছে, কোর্টের নির্দেশে কাজ চলছে। এখানে আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন রাখবো, রাজস্থান নিয়ে আপনারা খুব কনফিডেন্ট বুঝলাম, মধ্যপ্রদেশ নিয়েও আপনারা খুব কনফিডেন্ট, ছত্তিশগড় নিয়েও কনফিডেন্ট। এবার আমি যদি ঢুকি তেলেঙ্গানাতে কিন্তু একেবারে বিআরএস এর যে নেতা কে চন্দ্রশেখর রাও, সেই বিষয়ে কি বলবেন? আপনাদের দুজনের জন্য কিন্তু চাপা টেনশন কাজ করার কথা না। তেলেঙ্গানায় তো নেক টু নেক ফাইট, এটা তো অস্বীকার করা যায় না, বিআরএস এর সাথে কংগ্রেসের নেক টু নেক ফাইট। এবার বিজেপি কি করে, যেখানেই দেখে যে কংগ্রেসকে ক্ষমতায় আসতে বাধা দেওয়া যাবে, সেখানে তারা আঞ্চলিক দলকে সাপোর্ট করে, সমর্থন করেন। বিশ্বজিৎ দা কি বলবেন? বিষয় হচ্ছে যে তেলেঙ্গানাতে চন্দ্রশেখর রাওয়ের সরকার চলছে, এবং আপনি কি মনে করেন পরবর্তীকালে চন্দ্রশেখর রাওই আসতে পারেন নাকি অন্য কেউ? ভারতীয় জনতা পার্টির সেখানে সংগঠন তেমন মজবুত ছিল না বর্তমানে দিনে। আমরা সেখানে বুথ লেভেল স্তর থেকে শুরু করে আমরা সংগঠনকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি, সংগঠন তৈরি করেছি। আমরা যে সংগঠন যেভাবে তৈরি হয়েছে, সংগঠন তো আপনাদের কর্ণাটকে খুব ভালো ছিল, তাহলে কর্ণাটকে হেরে গেলেন কেন? কর্ণাটক হার জিত তো থাকবেই, বিশ্বাস করেন তো? তার মানে আপনি এটা নিশ্চয়ই মানবেন যে আপনি নিজেই নিজের কথাটা বললেন যে হার জিত তো অবশ্যই থাকবে। তার মানে এটা কোনো কনফিডেন্সের জায়গা নয় যে আপনারা সংগঠন খুব ভালো তৈরি করছেন বলেই মানুষ তাকে ভোট দেবে, কেন মানুষ কিন্তু শেষ কথা বলে। বিশ্বজিৎ দা, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। বিশ্বজিৎ দা, অবশ্যই মানুষ শেষ কথা বলে, কিন্তু তেলেঙ্গানাতে আমাদের যে বর্তমান স্থিতি আছে তা আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আমরা তেলেঙ্গানাতে আমরা সরকার গড়ব, এই ভরসা আমাদের আছে, কারণ আমাদের সংগঠন সেই জায়গায় পৌঁছে গেছে। বুথ ফেরত সমীক্ষায় ইতিমধ্যেই দেখা গেছে, যেখানে এখন সমীক্ষা হয়েছে, সেখানে তেলেঙ্গানায় বিজেপি আসন সংখ্যা সেখানে 2 অঙ্কে পৌঁছাবে না। শুধু তাই নয়, সরকার ন্যায় বিচার আরো একটা মজার বিষয় এখানে আছে যেখানে তুলতে হচ্ছে আমাকে। মধ্যপ্রদেশে যদি আমি একটু তাকাই, মধ্যপ্রদেশে দেখবো বিজেপি 109টা, এর মানে 2018 সালে বিধানসভা ভোটের ফলাফল যদি আমি তাকাই, তাহলে দেখবো বিজেপি 109টা ছিল, কংগ্রেস ছিল 114টা। সেখানে এবার একেবারে 2023-এ দাঁড়িয়ে সরাসরি সেখানে দেখা যাচ্ছে কৈলাস বিজয়বর্গীয়ও সেখানে রয়েছেন, এবং 3 জন কেন্দ্রীয় মন্ত্রী এবং এমপি সাংসদ, মানে প্রত্যেকে একসাথে নমিনেটেড। মানে বিজেপি এতটাই ভয় পেয়ে যাচ্ছে
এবং এখানে কোনো কৈলাস ভয়ের বিজয়বর্গীয় বিষয় নেই। বলেছেন যে আমি এই এখানে কোনো নির্বাচনে ভয়ের লড়াই বিষয় করতে নেই। চাই না। তাহলে কেন এই বিধানসভা নির্বাচনে নামিয়ে দেওয়া হলো? মধ্যপ্রদেশে বিজেপি যে কাজ করেছে, যে না, সুশাসন এখানে তো দিয়েছে, টাসেল যে হচ্ছে না। সুরক্ষা দেখুন, দিয়েছে, একই যে একাধারে দেখা যাচ্ছে কৈলাস সর্বসেক্টরে- বিজয়বর্গীয়, আরেক ধারে আপনারা কন্টেস্টেন্ট হিসেবে আরেকজনকে শিবরাজ সিং চৌহানকে আমরা ভুলতে পারি না। না, অবশ্যই। একেবারে দুই শিবরাজ একই চৌহান- রাজ্যে দুজন কন্টেস্টেন্ট এবং প্রত্যেকেই বাঘা নেতা, একেবারে হাই প্রোফাইল নেতা, এবং তারই মাঝখানে আবার কেন্দ্রীয় 3 জন মন্ত্রী, আবার সাংসদ। মানে কতটা, মানে আপনারা নিজেও সেটা বিশ্বাস করবেন না, এটা আন্ডার কনফিডেন্ট। এটা তো আমাদের কাছে গর্ববোধ যে আমাদের তাবড় নেতারা সেখানে লড়াই করছে, আর আমরা ক্ষমতায় আসবো। কি বলবেন? ঠিক আছে? কি বলবেন? গোটা সৌমিত্র। ভারতবর্ষে কোথাও করে না। যেখানে বিজেপি বিপদে পড়ে সেখানে রানিং যারা সাংসদ থাকে, সিটিং সাংসদ, তাদেরকে এবং বিভিন্ন বড় বড় নেতাদেরকে নামিয়ে দেয় যাতে ইলেকশনটা জিতে আসতে পারে। কি বলবেন? কনফিডেন্সের বিষয়টা- অভাব, শুনুন, এটা এরকম confidence কোনো এর অভাব বিষয় ছাড়া নেই। কিছু না। বিষয় হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মনে করে যে সেই রাজ্যের মানে যে আমরা যে বিকাশ কার্য করেছি, যে সুশাসন দিয়েছি, আরো ভালোভাবে কাজ করার জন্য যোগ্য নেতৃত্বকে সেখানে নামানো BJP দরকার আছে, আর তার জন্য সেখানে করছে। বিজেপি মানে ভারতীয় জনতা পার্টিতে যোগ্য নেতা আছে তো, তাই আমাদেরকে সেখানে বিধানসভা দাঁড় করানো করে হয়েছে। কৃষক আত্মহত্যা করে। যদি সুশাসন থাকে তাহলে কৃষক আত্মহত্যা করবে কেন? যদি কোন সুশাসন? আমরা যদি যেখানে কৃষক আত্মহত্যা করে, যেখানে গ্যাসের বিজেপি দাম উত্তরোত্তর বাড়ে, সরকার আছে, যেখানে এদের মানুষের দৈনন্দিন নমস্কার সমস্যার চলছে, সমাধান হয় না। কিন্তু তার আগেও তো কংগ্রেস সরকার ছিল, তখন কিছু হত্যা হয়েছে। আমরা শেষ লগ্নে চলে এসেছি। দুজনকে আমি 30 সেকেন্ডস রাখার সময় দেবো, একেবারে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট রাখবেন। জাতিগত সমীক্ষার ওপর বেস করে বিশ্বজিৎ কি বলবেন, ভোটের কি রেজাল্ট আসতে পারে? 30 সেকেন্ড সময়, আপনার স্ট্যান্ড পয়েন্ট প্লিজ। জাতিগত সমীকরণের এখানে বিষয় নেই। বিষয় হচ্ছে যে আমরা যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকাশ সবকা বিশ্বাস যে চিন্তাধারা নিয়ে আমরা যে কাজ করছি, আজকে আমাদের সরকার যে সুশাসন দিয়েছে, যে যেখানে আগে মাফিয়া রাজ চলতো সে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, সেখানে মানে আজকে সেখানকার লোক নিরাপদে রয়েছে। আর সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি যে সাংগঠনিক দিক থেকে আমরা যে কাজ করেছি, আর তার জন্য আমরা যে 100% আশাবাদী সেখানে আমাদের সরকার করবে। সৌমিতা, আপনার স্ট্যান্ড পয়েন্ট প্লিজ। জাতিগত সমীক্ষা নিয়ে মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে বিজেপি, যে জাতিগত সমীক্ষাটাকে অনেকটা ধর্মীয় অঙ্গিকে দেখার চেষ্টা করছে। বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করে। জাতিগত সমীক্ষা হচ্ছে কে কোন সম্প্রদায়ের মানুষ, কে কোন কাস্ট থেকে বিলং করে, সেটা তো জানার দরকার আছে। কারণ একটা কাস্ট বরাবর বঞ্চিত হবে, এক শ্রেণীর মানুষের বঞ্চনা হবে, সেখান থেকেই তো সামাজিক সমস্যার সূত্রপাত হবে। আমরা কংগ্রেসিরা চাই, আমাদের কংগ্রেস দল চায়, আমাদের এআইসিসি চায় যে জাতিগত সমীক্ষা সর্বস্তরে হোক এবং ব্যাপকভাবে হোক এবং নিরঙ্কুশভাবে হোক, যাতে জাতিগত সমীক্ষার মাধ্যমে সঠিক প্রতিফলন আমরা দেখতে পারি। সেই জন্যই যখন ওবিসি এবং মহিলা সংরক্ষণ আসে, তখন আমরা সংসদে আমরা ব্যাপকভাবে সমর্থন দিয়েছি এবং সেই জন্যই আমরা বলতে চাই যে আমরা জাতিগত সমীক্ষা চাই এবং কাস্ট সেন্সাস হোক, কাস্ট সেন্সাসের মাধ্যমে ভারতবর্ষের মানচিত্র উঠে আসুক যে কে পিছিয়ে আছে এবং কে এগিয়ে আছে, তাকে একই জায়গায় নিয়ে আসতে হবে। আমি শুনলাম, বিশ্বজিৎদার কথাও শুনলাম। মূলত এই 5 রাজ্যে ভোট উত্তপ্ত শুধুমাত্র 5 রাজ্য নয়, একেবারে সমস্ত রাজ্যই। তার কারণ যে রাজ্যেই ভোট হোক না কেন, সেটা কিন্তু আলটিমেটলি সেমিফাইনাল হিসেবেই খেলে। তার কারণ 2024 লোকসভা ভোট, পাখির চোখ লোকসভা ভোট, এটা ভুললে চলবে না। যে পার্টি যারই স্ট্যান্ড পয়েন্ট যাই থাক না কেন, কিন্তু এই জাতিগত বিদ্বেষ, যাবতীয় বিষয়, প্রতিহিংসা, যা কিছুই হোক না কেন, শেষ কথা বলে জনসাধারণ, এবং জনসাধারণ 5 রাজ্যের ভোটের ফলাফল কি দিয়ে নিয়ে যায় সেটাই এখন দেখার। এবং বিশ্বজিৎ এবং সৌভিকদা দুজনকেই অনেক ধন্যবাদ ট্রাইব টিভিতে আসার জন্য। এটা বলেই আজকে শো শেষ করব যে 5 রাজ্যের নির্বাচনের ফলাফল কোন দিকে যায়, 5 রাজ্যে ভোটের ফলাফল কোন দিকে যায়, মানুষ কোন দিকে ভোট দেয়, মানুষ কাকে বেছে নেয়, সেই দিকেই নজর থাকবে ট্রাইব টিভির। আর এইভাবে প্রতিটি শো দেখতে, এইরকম স্পেশাল শোগুলো দেখতে ট্রাইব টিভিতে নজর রাখতে হবে। ধন্যবাদ, নমস্কার।